একসাথে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একটি খোলা চিঠি লিখেছে। এই চিঠিতে র‍্যাব বিলুপ্তি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার সংক্রান্ত মোট 12 দফা পদক্ষেপ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এই আন্তর্জাতিক সংস্থাগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই 6টি সংগঠন যে 12 দফার সুপারিশ দিয়েছে তার মধ্যে প্রধানগুলো যদি একটু বলি, এক হচ্ছে যে গুম এবং বিচার বহির্ভূত হত্যার দায়ীদের বিচারের আওতায় আনা, নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কার, জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা এবং ন্যায্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক আইন সংস্কার ইত্যাদি আরো কয়েকটি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো র‍্যাব বিলুপ্তি, এক আমার কাছে যেটি মনে হয়েছে, এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার। এখন যদি একটু দেখি যে আসলে এই চিঠিটি কি বিশেষ কোনো চিঠি, বিশেষ হয়ে থাকলে কেন বিশেষ? আমার কাছে যেটা মনে হয়েছে যে বিশেষ এই কারণে, একটি দেশের সরকারের প্রতি একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে একযোগে এমন স্পষ্ট দাবি করতে সাধারণত খুব একটা দেখা যায় না, কিন্তু ইউনূস সরকারকে এমন চাপ দিল এই 6টি আন্তর্জাতিক সংস্থা। কোনোটি ফেলে দেওয়ার মতো সংগঠন নয়। এটি আমার কাছে মনে হয়েছে একটি নতুন ধরনের সংকেত। গত বেশ কিছুদিন ধরে দেশের অভ্যন্তরে কাজ করা মানবাধিকার সংগঠনগুলো আমরা দেখেছি যে তারা ইউনূস সরকারের নানান কিছু নিয়ে, নানান অসঙ্গতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, হেফাজতে মৃত্যু সহ মানবাধিকার রক্ষার বিভিন্ন ইস্যুতে তারা এটি নিয়ে কথা বলেছে এবং পত্রপত্রিকায় সেগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি দু একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কানাডা থেকে, লন্ডন থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে তারাও এইসব ইস্যুতে সরকারের সমালোচনা করেছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং অতি সম্প্রতি আমরা দেখেছি যে আওয়ামী লীগের তরফ থেকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরে দেখেছি যে এই সংক্রান্ত অভিযোগ এবং দলিল দস্তাবেজ দাখিল করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কথাও তখন দেখেছি বিভিন্ন মাধ্যমে। আমি আরো আগে থেকেই বলছিলাম যে উল্লেখিত বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ক্রমশ ইউনূস সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকবে। এই কথা যে শুধু আমি বলেছি তা নয়, ইউটিউবে কাজ করেন অনেক সাংবাদিক, অনেক ইউটিউবার, তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলেছেন, টক শোতে এগুলো নিয়ে কথা বলেছেন, বলে অনেক ট্যাগিং এর শিকারও তারা হয়েছেন বা হচ্ছেন। ইউনূস ঘনিষ্ঠ জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রধান ভলকার টুর্ক, আমরা জানি তিনি বাংলাদেশে কতটা প্রশংসিত, কতটা বিতর্কিত আমরা জানি, সে আলোচনায় যাচ্ছি না। এই টুর্ক সম্প্রতি সরকারের কিন্তু কিছু সমালোচনা করেছেন, এমনকি সরকারের নানান কাজে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একেবারে সাম্প্রতিক। এটি নিয়ে আমরা কন্টেন্টও করেছি। কিন্তু কেন যেন ইউনূস সাহেবের সেদিকে নজর নেই, ইউনূস সাহেবের সরকারের সেদিকে মনোযোগ নেই, এটিই কিন্তু আমরা দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মাঝখানে বড় ধরনের 3টি অগ্নিকাণ্ড ঘটে গেল, এটি সরকারকে যথেষ্ট নাজেহাল করেছে, জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করেছে, হতাশ করেছে। এছাড়া নানান ধরনের আন্দোলন তো রয়েছে রাজপথে, শিক্ষকদের আন্দোলনের কথা বলতে পারি। এছাড়া জুলাই সনদ স্বাক্ষরের পর রাজনীতিতে নতুন করে যে ক্যাচাল তৈরি হয়েছে, এসব মিলিয়ে আসলে খুব একটা স্বস্তি কিন্তু নেই, জনগণের মনেও নেই, সরকারের মনেও নেই বলে আমার মনে হয়। এরই মধ্যে এই 6 মানবাধিকার সংস্থার এই ধরনের সুস্পষ্ট চাপ, আসলে সুনির্দিষ্ট দাবি করেছে তারা। এটিকে সরকার কিভাবে দেখছে আমি জানি না, তবে এটি যে রাজনৈতিক ও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল, তা বলার অপেক্ষা রাখে না।
2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়, সে নির্বাচনকে সামনে রেখে এই চিঠির বক্তব্য, এই চিঠিতে উত্থাপিত দাবি এক প্রকার ভবিষ্যৎ রাজনৈতিক বিন্যাসের প্রস্তুতি বলে আমার মনে হচ্ছে। কারণ এই চিঠিতে দুটি বড় দাবি জানানো হয়েছে। বলেছি আগে, একটি হলো র্যাব বিলুপ্তির দাবি, মানে সংস্থাগুলো, এই 6টি সংস্থা নিরাপত্তা বাহিনীর অংশ হিসাবে র্যাবের ভূমিকা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চিঠিটি বেশ বড়, আমি সংক্ষেপ করে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আওয়ামী লীগকে কিছুটা উজ্জীবিত করলেও সরকারকে বেকায়দা ফেলবার প্রস্তুতি বলে মনে হচ্ছে। সংস্থাগুলো স্পষ্ট করে বলেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ থাকলে বহুদলীয় রাজনীতির স্বাভাবিক গতিবিধি ব্যাহত হয়। জানি না এখন সরকার কি বলবে। সরকার প্রধান তো ইতিমধ্যে বারবার বলেছেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তিনি করতে চান, অনুকরণীয় নির্বাচন তিনি আয়োজন করতে চান, ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান। কিন্তু আমরা বারবারই প্রশ্ন তুলেছি, খেলার মাঠের অন্যতম একটি বৃহৎ দলকে খেলার বাইরে রেখে কেমন খেলা, এক পেশে হবে না সেই খেলা? এই প্রশ্ন আমরা কিন্তু তুলেছি, সবাই নয়, কেউ কেউ তুলেছেন। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনিও দাবি করছেন তারপরও যে অনুকরণীয় নির্বাচন করবেন। আমরা আওয়ামী লীগ ছাড়াও জানি জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা, তারা অংশ নেবে কিনা, এগুলো নিয়েও কিন্তু সংশয় রয়েছে। মানে এই যে সংশয়গুলো, সংকটগুলো, এসবের সন্তোষজনক সমাধান না করে সরকার চাইছে কেবলই কেতাবি কথা বলে স্বপ্নের ফানুস তৈরি করে মানুষকে ভোলাতে। এখন দেশের অনেকেই এটা নিয়ে আসলে কথা বলছেন, আমরাও বলছি। এতে সরকার বা তাদের লোকজনের মন কিন্তু খারাপ হয়। তারা আমাদের কমেন্ট সেকশনে গেলেই বোঝা যায় তারা খুব মন খারাপ করেন, বাজে মন্তব্য করেন। কিন্তু এখন যে আন্তর্জাতিক 6টি সংস্থা বলছে, ধীরে ধীরে হয়তো আরো অনেক সংস্থা বলবে, অনেক দেশ বলবে, তখন সরকার কি করবে? ধরুন নয়, মানুন, নিশ্চিত আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে। ঠিক আছে, এই অন্যায়ের কথা, অপরাধের কথা আপনারা জনগণকে বলুন, তাদেরকে বলুন আপনারা আওয়ামী লীগকে ছুড়ে ফেলুন, এটি দল নয়, এটি মাফিয়া, এটি খারাপ, যা যা বলবার আপনারা বলুন জনগণকে। সরকার বা সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক যে দলগুলো আছে, মানে সরকারের ছায়ায় প্রচ্ছায় যারা আছে, তাদের বক্তব্য নিয়ে তারা যাক না মানুষের কাছে, জনগণের কাছে যাক। নির্বাচনের মানে দামার মতো বেজে উঠেছে, গিয়ে বলুক, আওয়ামী লীগের অন্যায়ের কথা বলুক, অপরাধের কথা বলুক, গুম, দুর্নীতি, লুটপাট যা যা আছে সবই তারা তুলে ধরুক মানুষের কাছে। মানুষকে বলুক এই দলকে বর্জন করতে। এটা যদি জনগণ বর্জন করে, আমাদের কার কি করার আছে? তা না করে সরকারি পাওয়ার খাটিয়ে নির্বাহী আদেশে ষড়যন্ত্র করে একটি দলকে রাজনীতি থেকে, নির্বাচন থেকে দূরে রাখতে চাওয়া, এটি আসলে সরকারের যে ফেসিবাদী চেহারা, এটি মানুষের সামনে উন্মোচন করে দিচ্ছে। এটি আমরা বলছি, এটি সরকার আসলে উপলব্ধি করছে না। তারপরও আমি বলবো, সময় থাকতে বুঝতে হবে, নয়তো দেখা গেল আন্তর্জাতিক চাপ এমন ভাবে বাড়তে লাগলো, এমন এমন জায়গা থেকে আসতে লাগলো চাপ, তখন আর ইউনূস সাহেব উপেক্ষা করতে পারলেন না, কোনো উপায় থাকলো না তার সামনে। তখন সরকারের ভূমিকা নিয়ে, নিয়ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আগাগোড়া A to Z সরকারের ভূমিকা তখন নিন্দনীয় হয়ে উঠবে। ইতিমধ্যেই দেশের মানুষের কাছে এই সরকারের মুখোশ অনেকটাই খুলে গেছে। নানান ইস্যু আছে, সেন্ট মার্টিন, মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, আজকে শুনলাম কক্সবাজারের যে রেলওয়ে স্টেশন, এটিও বিদেশিদের কাছে দিয়ে দিতে হবে। আগুন লেগেছে কার্গো ভিলেজে, বিমানবন্দরের, অনেকে সমালোচনা করছে সরকার ষড়যন্ত্র করছে, কূটকৌশল করছে, এটিও কোনো বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়ার। আমি জানি না কি করবে সরকার, কিন্তু সরকারের আচরণ মানুষ যে সমালোচনা করছে, এটি গুজব হলেও এটিকে বিশ্বাস করতে মানুষকে উদ্বুদ্ধ করছে, প্রাণিত করছে। সরকার এই জায়গাটি থেকে কেন মনোযোগ দিচ্ছে না? কারণ এই সরকারের মুখোশ যে বললাম অনেকটাই খুলে গেছে। এখন শুধু বাকি পুরোপুরি বহির্বিশ্বের কাছে পুরোপুরি উদম হওয়া। কিছুটা ইতোমধ্যেই হয়েছে, বিভিন্ন ইউনূস সাহেবের সফর দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। তাই বলছি, সময় থাকতে সতর্ক না হলে সেটাও হয়ে যাবে সামনের দিনগুলোতে, মানে পুরোপুরি উদম হয়ে যাওয়া, তার যে ইমেজ সেটি তলানিতে চলে যাবে।
এই চিঠিতে সরকারের কিছু কাজের প্রশংসাও কিন্তু করা হয়েছে। তবে এটাও তারা বলেছে নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কার এখনো হয়নি। সত্যি কথা। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের অংশগ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এটি আমাদের সরকার বোঝে না। তারা মনে করে গুতেরেসকে ডেকে এনে ইফতার খাওয়ায়ে রোহিঙ্গাদের ভাষায়, আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিলেই তারা চলে যাবে, আগামী ঈদ সেখানে করবে। মানে সবকিছু এত সহজ। আমার কাছে এটাই আসলে অবাক লাগে। আসলে মানে এই চিঠিতেই বলা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে যে এটি আসলে সরাসরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কি নেই সরকারের নিয়ন্ত্রণে, সরকার সেভাবে খেলছে না। এসব মন্তব্য কিন্তু এই চিঠিতে করা হয়েছে। আমি জানি না সাধারণ মানুষের জন্য এই চিঠির আসলে সামগ্রিক অর্থটি কি। আমি বলবো সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। তবে সাধারণ ভোটারের কাছে, সাধারণ নাগরিকের কাছে এই চিঠি যেমন আমার কাছে মনে হয় একটি রেড লাইনের সংকেত। আবারও বলছি, রেড লাইনের সংকেত। এটি মাথায় রাখতে হবে। এই চিঠি যা বলছে, আগামী নির্বাচন শুধু ভোট নয়, মানবাধিকার, স্বাধীনতা এবং প্রতিষ্ঠান গঠনের মঞ্চ হতে যাচ্ছে, বা হবে, বা হওয়া উচিত, যেভাবে আপনি নেন না কেন। সরকার চাইলে এই চিঠিকে টাস্ক লিস্ট হিসেবে নিতে পারে, মানে অবশ্য করণীয় তালিকায় সরকার নিতে পারে। তাতে সরকারেরই লাভ হবে, যেটা প্রমাণমূলক এবং কার্যকর পদক্ষেপের নির্দেশিকা হতে পারে। কার জন্য? সরকারের জন্য। আবার সরকার উপেক্ষাও করতে পারে। কি করবে সরকার, এটা সরকারের ব্যাপার। তবে মনে রাখতে হবে, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একসাথে এমন স্পষ্ট বার্তা দেয়, তখন এটি শুধু সিগন্যাল হিসেবে দিয়েছে এটি ভাবলে চলবে না। এটি হতে পারে একটি প্রতিশ্রুতি পর্ব, এমনকি পরীক্ষা পর্ব সরকারের জন্য। সেই পরীক্ষায় ফেল করলে ইউনূসের জন্য আগামী দিনগুলো দুর্বিষহ কিংবা অসহনীয় হয়ে উঠতে পারে। তাই সরকারের কার্যকর পদক্ষেপ এবং সময়োপযোগী সিদ্ধান্তই নিশ্চিত করতে পারে এই 6 মানবাধিকার সংস্থার খোলা চিঠি কি শুধু একটা প্রেস রিলিজ হয়েই থেকে যাবে, নাকি এই 6 সংস্থার আবেদনে সাড়া দিয়ে ইউনূস সরকার সত্যিই বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে উদ্যোগী হবে। অনেকেই বলতে পারেন এটা শুধু একটা আন্তর্জাতিক চিঠি, কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এটাই হতে পারে বাংলাদেশে এক নতুন পরিবর্তনের প্রাথমিক অধ্যায়। চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হলো সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও 2026 সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরও বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে। এতে আরও বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনও কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনও জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না। চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে, তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার সাথে যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এখানে চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 25 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। এরকম মোট 12টি সুপারিশ। আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন। একটি জিনিস পরিষ্কার, যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের
চাপ বাড়ছে। বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে, ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে। কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনূস কিংবা ইউনূস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে, তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না। নির্বাচনটি করা তো সম্ভব হবেই না, 99% সম্ভব হবে না, কিন্তু 1% সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করে ডক্টর ইউনূস, তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না। আজকে ডক্টর ইউনূস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার, যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে যেতে পারে। ঠিক তেমনি ওই 1% সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তি মূলক ভাবেও ডক্টর ইউনূস নির্বাচনটি করেও ফেলে, তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনূসের সরকার যেমন ঝুলন্ত সরকার, ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে। নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার, কেউ চাইবে না বলছি, কিন্তু কেউ কেউ চায়। এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায়, ডক্টর ইউনূস চায়, কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয়, তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি। বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে, বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে। আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ, যে ইমিডিয়েট পতন হয়েছে, পতন হয়ে ক্ষমতায়, সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে। বিশ্বের বিভিন্ন দেশ ইউনূসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে। এই চাপে চিরে চ্যাপ্টা হয়ে যাবার জোগাড়ে ডক্টর ইউনূসের। অন্যদিকে 6টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে, খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো 12টি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই চাপ, এত চাপ কেমনে সইবে? চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে। সেটি খুব শীঘ্রই, আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে।